শতদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দুপুরে খাওয়া দাওয়া সেরে জানাদের ঘাটে বাসন মাজতে এসেছে হরিমতি, শান্তি, বিকাশের মা। বোল্ডার ফেলে তৈরি এই ঘাট পাড়ার অনেক ঘরের কাছে একান্ত প্রয়োজন মিটিয়ে চলেছে 40 বছর ধরে। কেউ একটা খুঁটো পর্যন্ত দেয়নি, তবু নিজেদের ঘাটের মতো এরা ব্যবহার করে। জানারা যে একবার দুবার কথা বলেনি তা নয়, কিন্তু ধোপে টেকেনি। 2-4 দিন পরে আবার আসে, আবার একই রীতি। সম্প্রতি সেই ঘাট বোল্ডার ফেলে তৈরি করে দিয়েছে পঞ্চায়েত থেকে। কাজেই এখন তো বারোয়ারি ঘাট হয়ে গেছে। সায়া গুটিয়ে 1 হাঁটু জলে দাঁড়িয়ে হরিমতি থালা ধুতে ধুতে বলে, নক্ষীকে সকালবেলা হাসপাতালে নিয়ে গেল, তারপর খবর পেলিলা শান্তি? শান্তি ঘাসের নুটি কাদায় মাখিয়ে বাসনে ঘষছিল, সেটা থামিয়ে বলে, খবর কি আর আমার কাছে? খবর তো বিকাশের মায়ের কাছে। বিকাশের মা ঘাটের ওপর ধাপে বসে ভাত রান্নার তিজেল হাঁড়ি মাজছিল। হাত চলছিল এতক্ষণ, এবার মুখটাও। আমি কি 24 ঘন্টা যে খবর রাখবো? তোমরা কি পেয়েছো? কেনলা, তোর তো এক দেলে দেল। তুই যদি জানিস বলবি, অত 7 পণ কথার কি আছে? হরিমতির গলা চড়ছে। এক দেয়ালে দেয়াল থাকলে কি সব খবর রাখতে হবে? বিকাশের মা এবার সমান তালে গলা চড়ায়। আচ্ছা, তুমি জানলে বলবে, এত কথা কেন? তাছাড়া তুমিই তো কাল নক্ষীকে ঘরে পড়ে থাকতে দেখেছিলে। তোমরাই তো মাঘ ভাতারে ওকে তুলে নিয়েছো। তোমরাই তো ওর ব্যাটাকে খবর করে আনলে, আর কিছু জানুনি, এই তো? বিকাশের মা মাজা হাঁড়ি আর থালাগুলো নিয়ে ঘাটে নামে। জানিনি বাপু, ওদের বড় নোকের ব্যাপার স্যাপার। নে গেলি হাসপাতালে ভর্তি করলি, তা একটা খবর করতে নেই? আমরা আর কি জনজামাই ভাগনা, কেউ নয় আপনা। একটা প্রবাদ দিয়ে বিকাশের মা শেষ করে, তুই এত করলি, তোকেই খবর দেয়নি? মাঘ ভাতারে কি শিক্ষিত না হয়েছে? ঝ্যাঁটা মারি শিক্ষের মুখে। বলতে বলতে হরিমতি উঠে আসে জল থেকে। রাত দিন দু মানুষে বেরিয়ে যাচ্ছে, হেতা নয় হোতা, হোতা নয় সেতা। মানুষটা কি খেলো না খেলো খোঁজ খবর আছে? বিকাশের মা আবার বলে, তাই তো বলতেছি, অমন চাকরির মুখে নাত গোড়া মারি। ছেলে ভিকিরি, পরের ঘরে ঝিগিরি করতো। আজ অম্মকাল, আজ বড় হয়েছিস, বেশ কথা। এবার তোমাকে দেখবি। যারা একদিন দেখলে তাদের মিনি চাইবি তো, তা নয় মাঘ ভাতারে শুধু পয়সা পয়সা পয়সা। মাটা কেউ দেখলিনি? শান্তি বলতে বলতে জলে নামে। বিকাশের মা বাসন ধোয়া শেষ করে উঠে আসে, থমকে দাঁড়ায় ঘাটের ওপর ধাপে। কালকেই তো খেতে দেয়নি, চলে গেল। দশমীর দিনকে কোথায় ঘর ধরে থাকবি, তা নয় শ্বশুর শাশুড়িকে ঘর করতে চলে গেলি। যা আনাবিধি হয়ে, এদিকে মাটার যে জ্বর হয়েছে কে দেখবে? হেলা, বলিস কি? নক্ষীর জ্বর হয়েছিল, ওকে ফেলে রেখে গেল? হরিমতি হাত জোড় করে কপালে ঠেকায়। তবে আর বলতেছি কি, বড় নোকের ব্যাপার স্যাপার। যাবার সময় মাগি আবার ঘর ধরে চাবি তাগলা দিয়ে গেছে। নক্ষী দিদির খাবার বলতে এক মুঠো ভাত নে ফ্রিজে রেখে গেল। ঘর ধরে সব তালা দেয়া, তা মানুষটা একটা আলো জ্বালতে পর্যন্ত পায়নি। ওলো কি কথা, মোলে মুখে জল দেবার কে আছে? শান্তি এবার অবাক হয়ে যায়। আমি তো যে দেখনু নক্ষী দিদির ওই অবস্থা। আমি তো ডেকে তুলে এনে খাইয়ে কাল রাতের বেলা রেখে এনু, তারপর সকালে বলি একবার দেখে এসি গে। তা দেখতে গিয়ে যা দেখনু, চোখে জল থাকবে নে গো। ঠাকুর, ঠাকুর রক্ষে করো। হরিমতি এবার কপালে জোড় হাত ঠেকায়। সেই যে নে গেল ঝিঙেপুর হাসপাতালে, আর খবর আছে? আমরা আর কে খবর দেবে শ্বশুর বাড়িতে? রাগে গজগজ করতে করতে বিকাশের মা ঘাট থেকে চলে যায়। শান্তি এবার ওর চলে যাওয়ার পথে দেখে, তারপর নিরাপদ দূরত্ব দেখে নিয়ে বলে, তবু তো ওদের গু খেতে ছাড়বিনি। সুজয় সুজয় করে পাগলা। জানিনি, আড়ালে এত কথা, সামনে কি কোষ? যা বলছিস, সামনে কথা কইতে মুরুদ আছে? আমি হলে ঝেঁটিয়ে 20 দাঁত উবড়ে নিতুন। শ্বশুর ভাসুর মানবে নে, শাউড়িকে খেতে দেবে নে, শুয়ে শুয়ে আরাম করে শুদ্ধ ছাউড়িকে ঝি চাকরের মতন খাটাবে। এত সাহস হয় কি করে মাগির?
এইচিস তো ঢের মাস্টারের ঘরকে, মাস্টার হতো তোর ভাতার, যদি না পাড়া গ্রামের লোকে দেখতো, যদি না নেতার পায়ে পড়ে কান্নাকাটিতে দেখে নেতার তো দয়া হয়েছিল বলি তাই। কি খেয়ে দিন কেটেছে আমরা জানি। আমরা এই গ্রামে এইছি 50 বৎসরের বেশি, আমরা সাত জন্মে দেখিনি। হরিমতি হাত নেড়ে নেড়ে বলে এগিয়ে চলে ঘরের দিকে। শান্তি বাসন ধুয়ে উঠে আসে ঘাট থেকে, তারপর হাঁকে, ও কাকি, ওবেলা মাঠকে যাবে নে? যাবুনি আবার, 4টে ছাগল পোষা রয়েছে, খেতে তো দিতে হবে। একবেলা মাঠকে নে গেলে তবু একবেলা খেতে পাবে। শান্তি তাড়াতাড়ি উঠে পড়ে, তারপর বলে, আমিও যাব, গরুটার তারে দুমুটো ঘাস কেটে নেসতে হবে, যাবার সময় ডেকে যেও কাকি। এই ঘাটের একটা ছোট্ট ইতিকথা আছে, কৌতূহলী শ্রোতাদের জন্য বলে রাখা ভালো। জানাবুড়ো ঘোষালদের থেকে নগদ 8 টাকা 12 আনায় কিনলেন 5.5 বিঘা জমি। জমির উত্তর দিক দিয়ে পাড়ার লোকজন চলাচল করছে বহুদিন ধরে। হাত চারেক চওড়া করে সেখান দিয়ে রাস্তা হয়েছে, অথচ যেটা ধলপুরে জমিদারের দেওয়া রাস্তা সেটা বন্ধ হয়ে গেছে। জমিদারি রাস্তাটা এখন পুকুরের পাড়ে ধসে পড়ে পুকুরে পরিণত। সেটা ভূঁইয়াদের পুকুর। ভূঁইয়ারা পুকুরের জায়গা বেশি ভোগ করবে আর ঘোষালরা রাস্তার জন্য জায়গা দেবে, সেটা হতে পারে না। এই নিয়ে ঘোষালদের সঙ্গে ভূঁইয়াদের বিবাদ চলল বেশ কিছুদিন। অবশেষে ঘোষালরা পুরো বাগানটাই বেচে দিল এই জানাদের। জানারা তখন অবস্থাপন্ন চাষি ঘর। অবশ্য জানাবুড়ো ওই রাস্তার জন্য 4 আনা নগদ কম দিয়ে কিনলেন বাগানটা। বাগানের উত্তর দিকে একটু ছেড়ে রেখে ঘর করলেন, তার দক্ষিণে প্রশস্ত উঠোন, তার দক্ষিণে পুকুর কেটে তার মাটিতে বাস্তু উঁচু করা হলো। পূর্ব দিকে রইল বড় ধান জমি, পশ্চিম দিকে পানের বরজ, খানিকটা কলা গাছের বাগান। তখন নতুন কাটানো পুকুরে মাছে জলে অবস্থা। তখন থেকেই পাড়ার লোকেরা স্নান করতে আসে এই পুকুরে। মিষ্টি জলের পুকুর, নিচে বালি, কাজেই গরমের সময় জল ঠান্ডা, শীতের সময় রোদ পড়ায় জল গরম। আবার রান্না থেকে যাবতীয় কাজে এই জল বেশ লোভনীয়। কাজেই জানাবুড়ো থেকে আজকের জানা পরিবার কেউ আর পাড়ার লোকদের পুকুর ব্যবহার করা থেকে বিরত রাখতে পারেনি। আর পাড়ার মহিলা মহল ঘাটে আসা মানেই পরচর্চা, সেটাই এক প্রস্থ হয়ে গেল এইমাত্র। পাঁচলা সেবা সদন নার্সিংহোমে ইতিমধ্যে 2বার খোঁজ পড়েছে সুজয় দত্তের। লক্ষ্মী দত্তের জ্ঞান ফেরার পর ডাক্তার ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখেছেন, লক্ষ্য রাখছেন। এখন একটা সিটি স্ক্যান করাতে হবে, দেখতে হবে ঠিক কতটা আঘাত এবং সেটা কোন জায়গায়। কিন্তু তার জন্য তো বাড়ির লোক দরকার। সুজয় চায়ের দোকানে আধ ঘন্টা পার করেছে, ফোনে কথা বলেছে। এর মধ্যে তার এদিকে আশাও হয়ে ওঠেনি, সে এত সব জানেও না। এখন বাড়িতে ফোনটা করে, দ্রুমদল এবং সুরভির সঙ্গে কথা বলে, বেশ চনমনে মেজাজ। তাকে দেখেই একজন নার্স এগিয়ে এলেন, এই যে আপনি কি সুজয় দত্ত, লক্ষ্মী দত্তের বাড়ির লোক তো? হ্যাঁ, আমি তার ছেলে, বলুন কি হয়েছে? স্যার আপনাকে ডাকতে বললেন, দরকার আছে, আসুন আমার সঙ্গে। বলেই নার্স হনহন করে হেঁটে চলল। সুজয় তাকে অনুসরণ করে লিফট ঘরে এলো। লিফট থামল 4th ফ্লোরে। বাম দিকে রয়েছে একটা বারান্দা, বারান্দায় সাজানো টবে সারি সারি ফুলের গাছ। ডান দিকের ঘরে ডাক্তারবাবুর বিশ্রাম কক্ষ তথা শোবার ঘর। পিছনে আলমারিতে থরে থরে সাজানো বইপত্র। সামনে সুদৃশ্য ঘূর্ণায়মান টেবিল। চেয়ারে বসে আছেন ডক্টর শীতল সর্দার, দরজার দিকে পিছন ফিরে। ডক্টর শীতল সর্দার চোখ বন্ধ করে বসেছিলেন। ওই অবস্থায় থেকেই বললেন, হাসি, সার্ভ করো। স্যার, স্যার এখন? হাসিবা ইতস্তত করে, ইয়েস, ইটস রাইট টাইম, আই কান্ট ওয়েট এনিমোর। হাসিবা একটা আলমারির ড্রয়ার টেনে বের করে একটা বিয়ারের বোতল, আর ফ্রিজ থেকে বের করে কাটা ফলের কুচি। টেবিলে রাখে কাচের গ্লাসটা। তারপর সে ডাক্তারবাবুর একদম গা ঘেঁষে দাঁড়িয়ে বিয়ার ঢেলে দেয়। বিয়ারের বোতল নিঃশেষ করে কয়েকটা ফলের টুকরো মুখে নিয়ে চেয়ারটায় আলতো ঠেলা দিলেন। চেয়ারটা ধীর গতিতে ঘুরে গেল 180 ডিগ্রি। শীতল সর্দার এখন সুজয়ের মুখোমুখি। অন্য সময় হলে সুজয় বিয়ার খেতে যথেষ্ট পছন্দ করে,
কিন্তু এখন মাথায় আছে অন্য কিছু। কাজেই সে আমতা আমতা করে বলল, স্যার, মানে আমায় আমায় ডেকেছেন? ইয়েস। আই থিঙ্ক ইউর মাদার নিডস অ্যান ইমিডিয়েট ট্রিটমেন্ট উইথ আ ব্রেন। আপনি শিগগির করে সিটি স্ক্যান করে নিন। আমি আছি আজ রাত 10টা পর্যন্ত। ইফ পসিবল আইল ডু দ্যাট। প্লিজ হারি আপ। মানে? এক্ষুনি? কি করে সম্ভব? ইউ ওয়ান্ট ইউর মাদার টু বি কিওরড, অ্যান্ড দ্যাট ইজ ইম্পসিবল উইথাউট সিটি স্ক্যান। প্লিজ হারি আপ। কিন্তু স্যার, আমি তো ভাবছিলাম অপারেশন লাগবে কি না। আপনি কি ডক্টর? প্লিজ স্পেসিফাই। আই এম আ স্কুল টিচার। মাই সাবজেক্ট ইজ জুলজি। ওকে, প্লিজ তাড়াতাড়ি করুন। আজ আর কয়েক ঘন্টা আছি। সিটি স্ক্যান এখানে আবার হয় না। আপনাকে আন্দুল যেতে হবে। অ্যাম্বুলেন্স লাগবে, এখানে আছে। আপনি বেরিয়ে যান। ওকে, ইটস অল। তিনি পিছনে ফিরলেন সেই একই কায়দায়। স্যার, মানে আমি বলছিলাম। সুজয় আরও কিছু বলতে চাইছিল। শীতল সর্দার হাত তুলে নিষেধ করলেন। আই ওয়ান্ট টু টেক আ লিটল রেস্ট। প্লিজ মিস্টার দত্ত, ডোন্ট ডিস্টার্ব মি নাও। সুজয় ধীরে ধীরে বেরিয়ে গেল। ডক্টর শীতল সর্দার মৃদুস্বরে বললেন, হাসি। স্যার, স্যার, একটু কাছে এসো। হাসিবা চেয়ারের পিছনে নাট ঘুরিয়ে চেয়ারটা বেশ কিছুটা আনত করে দেয়। ডক্টর সর্দার প্রায় শায়িত। হাসিবা তার মাথার চুলে আঙুল দিয়ে আস্তে আস্তে বিলি কেটে দেয়।